রিকশাওয়ালা মামার মুখখানা সোজা আমার দিকে ঘুরে গেল মুহূর্তেই। জিজ্ঞাসা করলো, মামা, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? আমি হাসি মুখে প্রত্যুরে বলেছি, চলেন মামা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কথাটা বলা মাত্র উনি নিজের মুখ পূর্বের ন্যায় ঘুরিয়ে ফেললো। হট করে আমার মাথায় ব্যাপারটা বাড়ি খেলো। এটা কি ঘটেছে? তার চেহারা এদিকে কিভাবে ঘুরেছে? আমি কি ভুল কিছু দেখেছি? হাবি যাবি এসব ভাবতে ভাবতে মাথায় যখন কিছু আসছে না, তখন লক্ষ্য করলাম বাতির আলো নিভে আসছে। ল্যাম্পপোস্টের আলো কিভাবে পথের সাথে তাল মিলিয়ে কমে আসছে তা আমার মাথায় আসছে না। রাতুলের সাথে লাস্ট কথা হয়েছিল বাস থেকে নামার আগে। হেল্পার মামা আমার কাছে এসে জিজ্ঞাসা করলো কোন জায়গায় নামবো। আমি যেই ওনাকে বলতে যাব ঠিক সেই সময় আমার মোবাইল স্ক্রিনে আলো জ্বলে ওঠে। অচেনা নাম্বার থেকে কল আসলো। কল রিসিভ করবো কিনা ভাবছিলাম, তখন দেখি যে কল অটোমেটিক রিসিভ হয়ে গেছে। ভাবলাম হয়তো মোবাইলের কোনো সমস্যা হতে পারে। কানের কাছে মোবাইল আনতেই রাতুলের কণ্ঠ শুনতে পাই, 17 নম্বর রাস্তাতে আসিস, তাড়াতাড়ি আসতে পারবি, অন্য কোনো রাস্তা দিয়ে আসিস না আবার। কিন্তু তুই যে বলেছিলি 15 নম্বর রাস্তা দিয়ে যেতে। ওটা এমনিই বলেছিলাম, ভেবেছিলাম তোর সাথে একটু মজা করব, কিন্তু তোর নামতে নামতে 3টা বাজবে, তাই ভাবলাম এই রাতের বেলায় মজা করে লাভ নেই। 17 নম্বর রাস্তা, মনে থাকে যেন। কলটা নিজে নিজেই কেটে গেল। আমার কাটার প্রয়োজন হয়নি। আমি ফের মোবাইলের ঘাড়ে দোষ চাপালাম। রাতুল আমায় পরশুদিন বলেছিল 15 নম্বর রাস্তায় নেমে যেতে। এই রাস্তায় নেমে মিনিট 5 হাঁটার পরে একটা 3 রাস্তার মোড় আসবে। এলাকাটা গ্রাম্য হলেও কয়েকটি দোকান আছে যা সারা রাত খোলা থাকে। রাস্তার মোড়টায় সিএনজি রিক্সা সবই পাওয়া যায়, যতই রাত হোক না কেন। রাতুল বলেছিল যে কোনো একটা রিক্সায় উঠে রাতুলের বাড়ি বললে রিক্সাওয়ালা নিয়ে যাবে, কিন্তু এখন যা হয়েছে তা পুরোই উল্টো মনে হচ্ছে। এরপর মামাকে 17 নম্বর রাস্তায় নামিয়ে দিতে বললাম। তিনি আমার দিকে বড় বড় চোখ করে তাকালেন, বললেন, 17 নম্বর রাস্তায়? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, ওই রাস্তায় তো কেউ সাধারণত নামে না। আপনি যাবেন কই? বন্ধুর বাড়ি যাব। সেই বলেছে 17 নম্বর রাস্তায় নেমে যেতে। সত্যি আপনি নামবেন? হ্যাঁ। রাতুলের বোনের বিয়ে। রাতুল আমার ভার্সিটির বন্ধু। তার বোনের বিয়ের কাজ শুরু থেকে সবকিছুতে আমি সাথে ছিলাম। পাত্র দেখা, পাত্রের ঘরবাড়ি দেখা, কথাবার্তা বলা পাত্রপক্ষের সাথে, সব মিলিয়ে আমি রাতুলকে সাপোর্ট করেছি। রাতুল পরশুদিন তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমাকে সাথে যেতে বলার পরেও আমি যেতে পারিনি। তাকে আমি কথা দিয়েছিলাম বিয়ের ঠিক একদিন আগে আমায় দেখতে পাবে সে বাড়িতে। গাড়িতে ওঠার আগেও রাতুলের সাথে আমার ফোনে কথা হয়েছে। সে আমায় আগের মতো সবই বলে দিয়েছিল। রিক্সাওয়ালা মামার মুখখানা সোজা আমার দিকে ফিরে গিয়ে কথা বলার ব্যাপারটা আমায় ঘামাচ্ছে। আমার শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে রীতিমতো। মুখে হাত দুটো যখন বুলালাম তখন মনে হলো আমি হাতে পানি নিয়ে মুখে দিয়েছি। হঠাৎ আমার রাতুলের কথা মনে পড়লো। তাকে কল দেওয়ার জন্য মোবাইলটা যখন পকেট থেকে বের করলাম, তখন রিক্সাওয়ালা মামা বলল, মোবাইল বের করে লাভ নেই, এখানে কোনো নেটওয়ার্ক থাকে না। ব্যাপার কি? রিক্সাওয়ালা মামা আমার দিকে না তাকিয়ে কিভাবে বুঝতে পারলো যে আমি পকেট থেকে মোবাইলটা বের করছি? তা কিছুতেই আমার মাথায় আসলো না। আমি কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আমি মোবাইল বের করছি? আপনি তো সামনের দিকে তাকানো। আমার কথা শেষ হতে না হতেই তিনি ফের তার মুখখানা আমার দিকে ঘুরালেন। আমার গলার আওয়াজ নিমিষেই যেন বন্ধ হয়ে গেল। এত চেষ্টা করেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছি না। আমি আমতা আমতা করছি, আমার নজর সব দিকেই থাকবে বলেই তিনি ফের রিক্সা চালানোতে মন দিলেন। বাসে অচেনা নাম্বার থেকে যে কলটা আসলো সেটা আসলে কে? নিজেই নিজেকে প্রশ্ন করলাম। রাতুলের তো অন্য কোনো নাম্বার নেই। বাসে এত ভাবিনি। এর কারণ হচ্ছে সে যখন বাড়িতে আছে যে কারো নাম্বার থেকেও কল দিতে পারে।
বাস থেকে যখন নামছিলাম 17 নম্বর রাস্তায়, তখন সেখানে একটা লোকও দেখিনি, কোনো রিক্সাও ছিল না। এদিক ওদিক তাকিয়ে যখন রাস্তার দিকে এগোচ্ছিলাম, ঠিক তখনই রিক্সাটা চোখের সামনে চলে আসলো। আমি কিছু বলার আগেই সে বলল, চলেন রাতুলের বাড়ি, ওর বোনের বিয়ে। আমার মনে তখনও কোনো সন্দেহ আসেনি। ভাবলাম রাতুলের হয়তো পরিচিত এদিকের সবাই, সে হয়তো বলে রেখেছে আমি আসবো। আর কতক্ষণ লাগবে রাতুলের বাড়ি পৌঁছতে? আমার প্রশ্নে লোকটা হাসলো। এটা স্বাভাবিক কোনো হাসি না। মনে হলো তার হাসির শব্দের সাথে তাল মিলিয়ে রাস্তার দুপাশের প্রকৃতিও হাসছে, ভয়ঙ্করভাবে হাসছে। এই হাসিতে যেন কারো ভয়ে প্রাণ যাবে, তা বলাই বাহুল্য। আমার শরীরের ওজন দ্বিগুণ মনে হলো, নিজেই নিজের ভার বহন করতে পারছি না। রাতুলের বাড়ি তো অনেক দূর, অত দূরে নিয়ে যাও কি ঠিক হবে? বলেই লোকটা আবারও হাসি দিল। তার হাসিটা ভয়ঙ্কর। তার হাসিতেই মনে হচ্ছে কোনো বুলেট লাগানো আছে, যেটা আমার বুক ছিঁড়ে ফেলেছে। আমি রিক্সা থেকে লাফ দিতে চাইলাম, ফলাফল শূন্য। আমি বসা থেকে উঠতেই পারছি না। প্রকৃতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। চারপাশ থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছে, কেউ বা চিৎকার করছে, আবার কেউ কাউকে কামড়াচ্ছে। মাঝে মধ্যে মনে হচ্ছে হট করে কেউ যেন আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। এই রিক্সায় বসা কোনো মানুষ উঠতে পারে না। এত টানা হেঁচড়া করে শরীরের ওজন বাড়িয়ে কোনো লাভ নেই। তার কথাই ঠিক, শরীরের ভার দ্বিগুণ থেকে বেশি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শরীরটা রিক্সার সাথে কেউ লাগিয়ে রেখেছে। নড়াচড়া একদমই করতে পারছি না। রাস্তার দুপাশে কোনো আলো নেই, তবে মাঝের মধ্যে হট করে একটা আলো জ্বলে উঠছে। সেই আলোয় দেখা যাচ্ছে মানুষের কিছু অঙ্গ প্রত্যঙ্গ ভার ঝুলে আছে গাছের সাথে, কোথাও বা মাথার অংশ, কোথাও বা পায়ের হাড়। একটু আগে দেখলাম একসাথে জড়ো করে রাখা অনেকগুলো কঙ্কাল। আমার মনে হচ্ছে কেউ যেন আমার গলা চেপে ধরেছে। আমি আদৌ বেঁচে আছি কিনা ঠিক বুঝতে পারছি না। আশেপাশে শব্দের আওয়াজ তীব্র মনে হলো, চারিদিক থেকে ভয়ঙ্কর হাসি ভেসে উঠতে লাগলো। সেই হাসি মারাত্মক বেদনাদায়ক, কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আমার ভেতরটা নেতিয়ে পড়েছে। রিক্সাওয়ালা আবারও চেঁচিয়ে হাসলো। 17 নম্বর রাস্তায় পা রাখা কোনো মানুষ এখান হতে বেঁচে ফিরতে পারে না। এটাই আমাদের 2000 বছরের ঐতিহ্য। এই পর্যন্ত আমরা অগণিত মানুষের রক্ত পান করেছি। আমরা কখনোই আমাদের ঐতিহ্য হারাতে দেব না।